শীতল একটি রাতের পর মরুভূমিতে শুরু হতে যাচ্ছে রৌদ্রোজ্জ্বল প্রখর উত্তপ্ত একটি দিন। আরামদায়ক এই ভোরবেলার পরিবেশ মরুভূমিতে দিনের বেলায় চড়ে বেড়ানো পশু পাখিদের জন্য সারা বেলার খাবার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের একটি উপযুক্ত সময়। তাই এই সময় এই সকল স্থানে ওরা থাকে সবচেয়ে বেশি সক্রিয়। মাটিতে চড়ে বেড়ায় বিভিন্ন তৃণভোজী প্রাণী, আর আকাশে দেখা যায় পাখির ঝাঁক। কবুতরের মতো প্রচণ্ড শব্দে ঝাঁকে ঝাঁকে উড়াল দেয় এই পাখিগুলো। এগুলো সম্ভবত কোনো বিশেষ প্রজাতির ঘুঘু বা বন্য কবুতর হবে। চেহারা বা উড়ানে ঘুঘু ও কবুতরের মিল থাকলেও ওদের পুরুষগুলোর লেজ কিন্তু বেশ ভিন্ন, লম্বাটে ও সূচালো। ঘুঘু বা কবুতরের লেজ চ্যাপ্টা। ওদের মুখের গড়নও বেশ আলাদা, যেমন ওদের এই ঠোঁট। ঘুঘু ও কবুতরের ঠোঁট বেশ লম্বা ও সরু, আর এদের ঠোঁট তুলনামূলক খাটো ও মোটা। তবে এদের ভেতর সবচেয়ে বড় ও লক্ষণীয় পার্থক্য হলো এই জল পানে। এরা জল অল্প অল্প করে পান করে। জলে মুখ চুবিয়ে একটানা জল পান করতে পারে না। অন্যদিকে ঘুঘু ও কবুতর জলে মুখ চুবিয়ে একটানা অনেকক্ষণ ধরে জল পান করতে পারে। আমাদের পরিচিত এই ঘুঘু ও কবুতর হলো কলম্বিডে পরিবারের। অন্যদিকে এদের নাম হলো স্যান্ড গ্রাউস এবং এরা টেরোক্লিডি পরিবারের সদস্য। তাছাড়া ঘুঘু পাখি গাছে বাসা করে, অর্থাৎ ওরা হলো গাছবাসী পাখি, আর এই স্যান্ড গ্রাউস হলো খোলা মাঠের পাখি। মরুভূমির তপ্ত প্রান্তরে ও খোলা মাঠে বসবাসকারী এই পাখির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মানুষের জানা এটি একমাত্র পাখি যারা তাদের ছানাদের জন্য বুকের বিশেষ পালকের মাধ্যমে জল বহন করতে পারে। এক একজন প্রায় 25 মিলিলিটার পর্যন্ত জল বহন করতে পারে। তবে কাজটি কিন্তু স্ত্রী পাখিটি পারে না, কারণ ওদের পালক পুরুষদের মতো করে বিশেষভাবে জল পরিবহনের জন্য অভিযোজিত নয়। এই পালকটির এই অংশটিকে খেয়াল করুন। এগুলোকে বলে বারবুলস, যা একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় থেকে একটি সলিড বস্তুতে পরিণত হয়, যার ফলে পালক হয় মসৃণ ও জল প্রতিরোধী। স্যান্ড গ্রাউজেরও তাই। তবে অন্যান্য পাখিদের পুরো শরীরে যেমন এই একই ধরনের বারবুলস থাকে, সেখানে পুরুষ স্যান্ড গ্রাউজের সম্পূর্ণ শরীরে এই ধরনের বারবুলস থাকলেও বুকের লোমের বারবুলস অনেকটাই ভিন্ন। এগুলো থাকে কিছুটা বাঁকা অবস্থায়, যার ফলে ওরা একে অন্যের সাথে সংযুক্ত থাকতে পারে না। তার পরিবর্তে ওগুলোর মাঝে তৈরি হয় সূক্ষ্ম ফাঁকা স্থান, আর সে কারণেই এটি সলিড বস্তুতে রূপান্তরিত না হয়ে স্পঞ্জের মতো হয়ে যায়। এর ফলে এই অমসৃণ অংশগুলো জল প্রতিরোধী না হয়ে হয়ে ওঠে জল ধারণক্ষম বা জলের একটি সংরক্ষণাগার। মরুভূমিতে এখন গ্রীষ্মকাল, তাই আকাশে ঘনিয়ে এসেছে কালো মেঘ। থেমে থেমে গর্জে উঠছে মেঘ। শুষ্ক মরুভূমিতে শুরু হতে যাচ্ছে অনেক আকাঙ্ক্ষিত ক্ষণস্থায়ী বর্ষা। ক্ষণস্থায়ী হলেও এই বর্ষায় মৃত প্রায় মরুভূমির চারিপাশ ভরে ওঠে নতুন প্রাণ প্রাচুর্যে। এই সময় চারিদিক ভরে থাকে মরুভূমিতে চড়ে বেড়ানো বিভিন্ন পশু পাখির জন্য সতেজ খাবার ও অতি প্রয়োজনীয় জল। স্যান্ড গ্রাউজের জন্য এটি মোক্ষম সময় প্রজননের, কারণ এই সময় ছোট ছোট সবুজ উদ্ভিদের নরম অংশ, বীজ সহ ফুল, ঘাসের বীজ, শস্যদানা সহ ছোট ছোট পোকামাকড় খেয়ে ওরা হয়ে ওঠে পরিপুষ্ট। তাছাড়া ছানাদের জন্য এই সময় বিভিন্ন ছোট ছোট জলাশয়গুলো জলে পূর্ণ থাকে। উন্মুক্ত জলাশয় হতে বহু দূরে শুকনো নুড়িযুক্ত মাটির আশেপাশে চড়ে বেড়াচ্ছে কিছু স্যান্ড গ্রাউস। প্রচুর ছোট ছোট উদ্ভিদ, ঘাস জাতীয় উদ্ভিদের বীজ এবং পোকামাকড় খেয়ে পরিপুষ্ট হচ্ছে ডিম দেবার জন্য। জলাশয় হতে বহু দূরে প্রায় 10 থেকে 30
এমনকি 50 কিলোমিটার দূরে এমন পরিবেশে ডিম পাড়ার মূল উদ্দেশ্য ছানাদের বিভিন্ন বিপজ্জনক পশু পাখি হতে দূরে রাখা। কারণ মরু অঞ্চলে প্রতিটি প্রাণী জলাশয়ের আশেপাশে বসবাস করার চেষ্টা করে, বিশেষ করে ওদের শত্রুরা। তাছাড়া যেহেতু পুরুষগুলো জল পরিবহনে সক্ষম, তাই বাসা জলাশয় হতে দূরে হলেও জলের অভাবে বাচ্চাগুলো মারা যায় না। ওরা মাটিতে যে 2-3টি ডিম পাড়ে সেগুলো ওই মাটি ও আশেপাশের পরিবেশের মতোই প্রায় একই রঙের, তাই সেগুলো আশেপাশের পরিবেশের সঙ্গে একেবারে মিলে যায়। না জানলে সেগুলোকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। এই সময় হতেই পুরুষ ও স্ত্রীগুলোর আচরণে অনেকটাই পরিবর্তন চলে আসে। প্রজনন ঋতু ব্যতীত অন্য সময় পুরুষ ও স্ত্রী পাখিগুলো একসঙ্গে দূরের জলাশয় হতে জল পান করে আসে। পুরুষগুলোর সেই সময় বুকের লোমে করে জল পরিবহন করতে হয় না, তবে ডিম দেবার পর হতেই পুরুষগুলোর জল পরিবহনের কাজ শুরু হয়ে যায়। কারণ এ সময় স্ত্রীরা ডিম ও বাচ্চাগুলোকে পাহারা দেয় আর পুরুষগুলো ওদের জন্য জল পরিবহন করে নিয়ে আসে। যেহেতু স্ত্রীদের জল পরিবহনের ক্ষমতা বা শারীরিক সক্ষমতা নেই, তাই তারাই ডিম ও বাচ্চাদের মূল রক্ষাকর্তা। অন্যদিকে পুরুষগুলো ওদের জন্য নিজের লোমের ভেতর জল পরিবহন করে ওদেরকে বাঁচিয়ে রাখে। পুরুষগুলো সাধারণত দিনের বেলায় একবার দল বেঁধে উড়ে যায় বাসা হতে প্রায় 10 থেকে 50 কিলোমিটার দূরের জলাশয় এবং সেখান থেকে পুনরায় ফিরে আসে বুকে করে জল নিয়ে, যা স্ত্রী পাখিটি সহ বাচ্চাগুলো খেয়ে পরিতৃপ্ত হয়। তবে এই জল পরিবহনের পর যে সময় থাকে, পুরুষগুলো সেই সময় নিজেরা যেমন খাবার খায় তেমনি ডিমেও তা দেয় স্ত্রীটিকে খাবার খাওয়ার সুযোগ করে দেবার জন্য। স্ত্রী পাখিগুলো যে খাবার খায় তার থেকেও কিছুটা জল তারা পেয়ে যায়। 20 থেকে 25 দিন পর বাচ্চাগুলো ফুটে বের হয়। বাবারা জল বহন করে আনবার পর ওরা সেটি পান করে এবং মা বাবার সাথে আশেপাশে খাবার সংগ্রহে নেমে পড়ে। এ সময় তারা খাবার খাওয়ার পাশাপাশি মা বাবার কাছ থেকে খাবার সংগ্রহ করাও শেখে। কিন্তু এ সময় মা বাবার সতর্ক দৃষ্টি সবসময় যেমন থাকে চারিপাশে, তেমনি থাকে উপরের দিকে, কারণ উপরে রয়েছে ওদের বাচ্চাদের জন্য চরম হুমকি বাজ পাখি। তাছাড়াও রয়েছে বনবিড়াল, সাপ, শেয়াল, চিতাবাঘ সহ নানা হিংস্র প্রাণী। ওদের সতর্ক দৃষ্টি, শারীরিক কাঠামো, রং ও দক্ষতা অধিকাংশ ক্ষেত্রে এগুলোকে প্রতিহত করতে সক্ষম। এত যোগ্যতা থাকা সত্ত্বেও স্যান্ড গ্রাউজের ভবিষ্যৎ বংশধরদের, এমনকি স্ত্রী পাখিটির ক্ষেত্রেও রয়েছে একটি বড় দুর্বলতা। বলতে পারেন সেই দুর্বলতা কি? ঠিকই ধরেছেন, পুরুষ পাখিটির আনা জলের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা। পুরুষ পাখিগুলোর ঝাঁক বেঁধে জলের সন্ধানে বের হওয়ার অপেক্ষায় থাকে ওদের অনেক শত্রু। ভয়ঙ্কর সেই সকল শত্রুর ভেতর একটি হলো বাজ পাখি। তাছাড়া মাটিতে অপেক্ষা করে শেয়াল, বনবিড়াল বা চিতাবাঘের মতো বিভিন্ন প্রাণী। তবে তার থেকেও ভয়ঙ্কর ও নির্মম এক শিকারী ওদের এই জল সংগ্রহ করার সময়ের জন্য ছদ্মবেশে অপেক্ষা করে, যারা প্রায় নিখুঁতভাবে ওদেরকে হত্যা করতে পারে। হ্যাঁ, সেই ভয়ঙ্কর শিকারী হলো মানুষ, যারা শত শত বাবা পাখিগুলোকে গুলি করে হত্যা করে শুধুমাত্র কিছুটা বিনোদনের জন্য, আর উপরি হিসাবে সেই হত্যাকারীরা পায় ওদের ক্লান্ত ও বিমর্ষ দেহের মাংস। তারপরও যে কয়টি বাবা পাখি জল নিয়ে বাসায় পৌঁছাতে পারে, তাদের তৃষ্ণার্ত বাচ্চারা এবং মা পাখিটা জল পান করে পরিতৃপ্ত হয়। কিন্তু হতভাগ্য বাবার অপেক্ষায় থাকা বাচ্চাগুলো আকুল দৃষ্টিতে অপেক্ষা করে বাবার জন্য, কখন সে জল নিয়ে তাদের জন্য ফিরে আসবে। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হয় না। এক সময় জলের অভাবে বাচ্চাগুলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়।